এমন কিছু কি গোনা সম্ভব যা আসলে গোনার বাইরে? চলুন এই দারুণ গল্পটার মাধ্যমে দেখি কিভাবে একটা আপাতদৃষ্টিতে অসম্ভব প্রশ্নের একটা চতুর সমাধান দেয়া হয়েছিল। একটু ভেবে দেখুন তো, আপনাকে যদি হঠাৎ এই প্রশ্নটা করা হয়, আপনি কি উত্তর দেবেন? এই অদ্ভুত প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু। গল্পটা আমাদের নিয়ে যাচ্ছে অনেক পেছনে, মুঘল সম্রাট আকবরের জমজমাট রাজদরবারে। আচ্ছা, আকবর কিন্তু বেশ পরিচিত ছিলেন তার সভাসদদের বুদ্ধিমত্তা পরখ করার জন্য। আর এই গল্পের যিনি নায়ক, তিনি হলেন বীরবল। তার নাম শোনেনি এমন মানুষ কমই ছিল। প্রখর বুদ্ধি আর জ্ঞানের জন্য তার খ্যাতি ছিল রাজ্য জুড়ে। কিন্তু এই খ্যাতি অনেক সময় চ্যালেঞ্জ ডেকে আনে, তাই না? বীরবলের এই সাফল্য, বাদশার চোখে তার এত কদর, এগুলো দরবারের বাকি সভাসদদের ঠিক সহ্য হচ্ছিল না। মানে একটা ঈর্ষা তো কাজ করেই। আর সেই ঈর্ষা থেকেই তারা বীরবলকে অপদস্থ করার জন্য একটা ফাঁদ পাতল। তো তারা কি করল? সরাসরি বাদশার কাছে গিয়ে বলল, জাহাঁপনা, আপনি তো সবসময় বীরবলেরই প্রশংসা করেন, কিন্তু তিনি কি আসলেই অতটা জ্ঞানী? মানে একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিল তারা। আর এখান থেকেই গল্পের আসল শুরু। ব্যাপারটা একটু খেয়াল করুন। একদিকে সভাসদদের লক্ষ্য ছিল খুবই নিচু, বীরবলকে একটা অসম্ভব প্রশ্ন করে সবার সামনে ছোট করা। অন্যদিকে বীরবলের জন্য চ্যালেঞ্জটা কিন্তু মোটেই গণনার ছিল না। এটা ছিল পুরোপুরি যুক্তির খেলা, বুদ্ধির লড়াই। এরপর এলো সেই বিশেষ মুহূর্তটা। বীরবলকে সবার সামনে পরীক্ষার মুখোমুখি হতে হবে। পুরো দরবার একদম চুপ, সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে বীরবল এই অসম্ভব প্রশ্নের কী জবাব দেন সেটা দেখার জন্য। বাদশাহ আকবর সবার সামনে প্রশ্নটা করলেন, আর সভাসদরা তো নিজেদের মধ্যে মুচকি হাসছে। তারা তো ধরেই নিয়েছে বীরবলের খেলা এবার শেষ। পুরো দরবারে তখন সূচ পড়লেও শব্দ শোনা যাবে, এমন অবস্থা। কিন্তু বীরবল, তিনি একদম শান্ত, সবাইকে একেবারে চমকে দিয়ে খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, জাহাপানা, আমাদের রাজ্যে ঠিক 50,000 কাক আছে। ভাবুন একবার, এমন একটা নির্দিষ্ট সংখ্যা শুনে সবার কি অবস্থা হয়েছিল। সবাই তো হতবাক। বাদশাহ কিন্তু পরীক্ষা থামালেন না, তিনি পাল্টা প্রশ্ন করলেন, বেশ, কিন্তু যদি কাকের সংখ্যা এর চেয়ে বেশি হয়? এর জবাবে বীরবল যে যুক্তিটা দিলেন সেটাই ছিল অসাধারণ। পরিস্থিতি যেন মুহূর্তের মধ্যে ঘুরে গেল। বাদশাহ এবার আরেকটা প্রশ্ন করলেন, আর যদি কম হয়? বীরবল এবারও তৈরি ছিলেন। তিনি আবারও এমন একটা নিখুঁত যুক্তি দিলেন যে কারও আর কিছু বলার থাকল না। তার এই দুটো উত্তরই এমন ছিল যা ভুল প্রমাণ করার কোনো উপায়ই ছিল না। আচ্ছা, গল্পটা তো দারুণ, কিন্তু চলুন এবার একটু গভীরে যাই। বিশ্লেষণ করে দেখি বীরবলের এই উত্তরটা কেন এতখানি চতুর আর কার্যকর ছিল। এর পেছনে কিন্তু একটা দারুণ লজিক্যাল কৌশল লুকিয়ে আছে। বীরবল আসলে যেটা ব্যবহার করেছিলেন সেটাকে বলা হয় অপ্রমাণযোগ্য দাবি। মানে এমন একটা কথা বলা যা কেউ চাইলেও ভুল প্রমাণ করতে পারবে না, কারণ রাজ্যের সব কাক গুণে দেখা তো আর সম্ভব না, তাই না? এটাই ছিল তার মূল অস্ত্র। তাহলে দেখুন, বীরবলের কৌশলটা কিন্তু 3টে সহজ ধাপে ছিল। 1, তিনি খুব আত্মবিশ্বাসের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিলেন। 2, সংখ্যাটা যদি বেশি বা কম হয় তার জন্য দুটো দারুণ লজিক্যাল ব্যাখ্যা তৈরি রাখলেন। আর 3, আর এটাই সবচেয়ে মজার, তিনি প্রমাণের দায়িত্বটা ঘুরিয়ে প্রশ্নকর্তার ওপরেই চাপিয়ে দিলেন। এরপর যা হওয়ার কথা ঠিক তাই হল। বীরবলের এমন বুদ্ধির ঝলক দেখে দরবারের সবাই হেসে উঠল। বাদশাহ আকবর তো মুগ্ধ, আর যারা বীরবলকে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই সভাসদরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। 16 শতাব্দীর এই গল্পটা কিন্তু শুধু একটা মজার কাহিনী না। একটু ভেবে দেখলে বোঝা যায় এর মধ্যে আজকের দিনের সমস্যা সমাধানের জন্য দারুণ কিছু শিক্ষা লুকিয়ে আছে। বীরবলের পদ্ধতি থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সমস্যাটাকে নতুন করে দেখুন। এটা কি আসলেই গণনার সমস্যা নাকি যুক্তির? দ্বিতীয়ত, আত্মবিশ্বাসকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করুন। আর তৃতীয়ত, প্রশ্নের মধ্যেই তার দুর্বলতা খুঁজে বের করুন এবং সেটাকেই কাজে লাগান। শেষ পর্যন্ত এই গল্পের আসল বার্তাটা কি? বার্তাটা হলো, মাঝে মাঝে সেরা সমাধানটা সঠিক উত্তর খুঁজে বের করার মধ্যে থাকে না, বরং প্রশ্নটাকেই এমনভাবে ঘুরিয়ে দেওয়ার মধ্যে থাকে যাতে যে কোনো উত্তরই সঠিক বলে মনে হয়। উপস্থিত বুদ্ধি আর আত্মবিশ্বাস থাকলে কিন্তু অনেক কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব।